গোটা গাজায় নির্বিচার হামলার মাধ্যমে নববর্ষ পালন করল ইসরায়েল। নিহত অর্ধ শতাধিক ফিলিস্তিনি। পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল ইসরায়েলের দালাল ফিলিস্তিন সরকার। ইউক্রেন বন্ধ করে দিল রাশিয়ার গ্যাস পাইপলাইন। নতুন করে জ্বালানি সংকটে পূর্ব ইউরোপ। ইয়েমেনে ভূপাতিত যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন। ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা হুথি আর্মির। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজার সর্বত্র নির্বিচার হামলার মাধ্যমে বুধবার নববর্ষ উদযাপন করেছে ইসরায়েল। আল মাসিউদ বাস্তু শিবির, জাবালিয়া, খান ইউনিস সহ গাজার সর্বত্র ইসরায়েলের হামলায় বুধবার নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন নারী ও শিশু। আল মাসিউদ বাস্তু শিবিরে বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 10 জন উদ্বাস্তু। তীব্র শীতের মধ্যে গাজায় চলছে কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে তলিয়ে গিয়েছে অনেক ক্যাম্প। সৃষ্টি হয়েছে উদ্বাস্তু শিবিরগুলোতে অবর্ণনীয় পরিস্থিতি। টানা ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর বন্যা পরিস্থিতি। অনেক উদ্বাস্তু শিবিরে জমা হয়েছে হাঁটু পানি। এর মধ্যে চলছে খাদ্য সংকট আর ইসরায়েল আর্মির বিমান হামলা। ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি MQ-9 রিপার ড্রোন। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলে অপারেশন পরিচালনার সময় সারফেস টু এয়ার মিসাইলের সাহায্যে ভূপাতিত করা হয় ড্রোনটি। এর আগে শনিবারও একইভাবে ভূপাতিত করা হয়েছে আরেকটি MQ-9 রিপার ড্রোন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের 14টি রিপার ড্রোন ইয়েমেনে ভূপাতিত হয়েছে হুথি আর্মির মিসাইলের আঘাতে। ইয়াহিয়া সারি একই বিবৃতিতে বলেন, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে সফল হাইপারসনিক মিসাইল হামলা চালানো হয়েছে নববর্ষের শুরুতে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো কিছুই স্বীকার করা হয়নি। এদিকে ফিলিস্তিন খ্যাত পশ্চিম তীরে বুধবার আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন তথাকথিত ফিলিস্তিন নামক সরকার। ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সরকার পরিচিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে। কাতার ফিলিস্তিনিদের প্রতি খুবই সহানুভূতিশীল এবং প্রতি বছর ফিলিস্তিনিদের বিপুল পরিমাণ সহায়তা করে থাকে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার টেলিভিশন চ্যানেল অত্যন্ত সাহসের সাথে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নির্মম বর্বরতার ঘটনাবলী। আল জাজিরার অনেক সাংবাদিক গাজা ও ফিলিস্তিনের জীবনের ঝুঁকি নিয়ে সেখানকার ইসরায়েলি গণহত্যা, যুদ্ধাপরাধ, জাতিগত গণহত্যা তুলে ধরেছে এবং এতে করে এক বছরে নিহত হয়েছে আল জাজিরার অর্ধ ডজনের বেশি সাংবাদিক। এরকম একটি টেলিভিশন চ্যানেলকে পশ্চিম তীর তথা ফিলিস্তিনের সম্প্রচার নিষিদ্ধের ফলে তীব্র সমালোচনা চলছে মাহমুদ আব্বাসের সরকারের বিরুদ্ধে। পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে মাহমুদ আব্বাস সরকার বলেছে, আল জাজিরা উস্কানি দিচ্ছে এবং ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তি তৈরি করছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ইসরায়েল বন্ধ করে দেয় পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার অফিস। বুধবার ইউক্রেন বন্ধ করে দিয়েছে তাদের দেশের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস পাইপলাইন। ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার 2টি গ্যাস পাইপলাইন রয়েছে ইউরোপে গ্যাস রপ্তানির জন্য। বুধবার শেষ হয়েছে 5 বছর মেয়াদী গ্যাস ট্রানজিট চুক্তি। ইউক্রেন আগেই ঘোষণা দেয় তারা আর এই চুক্তি নবায়ন করবে না এবং এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস বিক্রি। ইউক্রেন প্রতি বছর রাশিয়ার কাছ থেকে প্রায় $1 বিলিয়ন লাভ করত গ্যাস ট্রানজিট ফি বাবদ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপে এই সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। ইউরোপে গ্যাস বিক্রির জন্য রাশিয়ার ছিল 6টি পাইপলাইন। যুদ্ধের কারণে আগেই বন্ধ হয়ে গেছে 3টি। বুধবার ইউক্রেন তাদের দেশের মধ্য দিয়ে 2টি লাইন বন্ধ করায় বর্তমানে কেবল তুরস্কের মধ্য দিয়ে একটি লাইন চালু আছে রাশিয়ার। ইউক্রেন রাশিয়ার পাইপলাইন বন্ধ করায় ইউরোপের কয়েকটি দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপ, নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগ পর্যন্ত ইউরোপ তাদের প্রয়োজনীয় 40% গ্যাস আমদানি করত রাশিয়া থেকে। যুদ্ধের পর এটা নেমে আসে মাত্র 10 ভাগে। এবার ইউক্রেন 2টি পাইপলাইন বন্ধ করে দেওয়ায় এটা এখন নেমে আসতে পারে 2 থেকে 3 ভাগে। ইউক্রেন রাশিয়ার পাইপলাইন বন্ধ করে দেওয়ার পর জার্মানি তার নাগরিকদের নির্দেশ দিয়েছে গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য। ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ পাইপলাইন ইউক্রেন বন্ধ করে দেবে এই ঘোষণার পরপরই মঙ্গলবার ইউরোপের প্রতি মেগাওয়াটে গ্যাসের দাম বৃদ্ধি পায় $52। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে যদিও রাশিয়ার গ্যাস আমদানি 40 ভাগ থেকে 10 ভাগে নেমে আসে, কিন্তু পূর্ব ইউরোপের অনেক দেশ এখনও নির্ভরশীল রাশিয়ার গ্যাসের উপর। ইউরোপে বর্তমানে চলছে তীব্র শীত। এই অবস্থায় ইউক্রেন তাদের দেশের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করায় পূর্ব ইউরোপে তীব্র আকার ধারণ করতে যাচ্ছে জ্বালানি সংকট। হাঙ্গেরি এবং স্লোভাকিয়া পুরো ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং
বন্ধ করেনি রাশিয়ার জ্বালানি আমদানি। হাঙ্গেরি তেমন সমস্যায় পড়বে না ইউক্রেনের এই সিদ্ধান্তে, কারণ তারা রাশিয়ার গ্যাস পাচ্ছে তুরস্কের মধ্য দিয়ে যাওয়া পাইপলাইনের সাহায্যে। তবে স্লোভাকিয়া ইউক্রেনকে হুমকি দিয়েছে, তারা যদি গ্যাস পাইপলাইন পুনরায় চালু না করে তাহলে তারা বন্ধ করে দেবে ইউক্রেনে বিদ্যুৎ রপ্তানি। ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় তীব্র সংকটে পড়েছে মলডোভার রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়া। বুধবার থেকে অঞ্চলটিতে বন্ধ হয়ে গিয়েছে গৃহস্থালিতে পানি গরম করা এবং হিটিং ব্যবস্থা। রাশিয়ার বিকল্প হিসেবে ইউরোপ আমদানি করছে যুক্তরাষ্ট্র থেকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি। এছাড়া ইউরোপের অনেক দেশ নরওয়ে এবং কাতার থেকে ব্যাপকভাবে বৃদ্ধি করে তেল গ্যাস আমদানি। অপরদিকে রাশিয়ার বিকল্প বাজার তৈরি হয় চীন এবং ভারত। চীন বিশ্বের শীর্ষ আর ভারত বিশ্বের তৃতীয় জ্বালানি পণ্য আমদানিকারক দেশ। এ দেশ দুটি রাশিয়ান জ্বালানি পণ্য কেনায় এগিয়ে আসায় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অবরোধ অনেকটা অকার্যকর হয়ে গিয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সম্পূর্ণ অকার্যকর হয়ে গেল কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় নির্মিত রাশিয়ার বিশাল সব পাইপলাইন। আদৌ এসব পাইপলাইন আর কোনো কাজে আসবে কিনা তা বলতে পারছে না কেউ। বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনের ইন্ধনদাতাদের অন্যতম উদ্দেশ্য ছিল রাশিয়াকে ইউরোপের বিশাল জ্বালানি বাজার থেকে বের করে দেয়া, ইউরোপকে রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা বন্ধ করা এবং বিকল্প হিসেবে ইউরোপের জ্বালানি বাজার যুক্তরাষ্ট্রের দখলে নেয়া। সর্বশেষ ইউক্রেনের পাইপলাইন বন্ধ করার মাধ্যমে উদ্দেশ্য এখন প্রায় পুরোপুরি সফল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরেকটি উদ্দেশ্য ছিল অনেকটা অকার্যকর হয়ে যাওয়া ন্যাটোকে আবার সচল করা, সেটাও অনেকটা সফল। ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপ আবার এক কাতারে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছায়াতলে এবং যুক্তরাষ্ট্র সফল হয়েছে রাশিয়াকে এখনও ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি আর আগ্রাসী দেশ হিসেবে। ইউক্রেন যুদ্ধের আগে অনেকটা ঝিমিয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দিন রাত ব্যস্ত এসব প্রতিষ্ঠানে অস্ত্র উৎপাদনে। ইউরোপ সহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বেশ জমে ওঠে ইউক্রেন যুদ্ধ শুরুর পর। অনেকের মতে ইউক্রেন যুদ্ধের পেছনে অন্যতম ইন্ধনদাতা ছিল অস্ত্র ব্যবসায়ীরা। ইউক্রেন যুদ্ধের কারণে ফুরিয়ে গিয়েছে গোটা ইউরোপের সমস্ত অস্ত্র মজুত। অনেকদিন ধরে তাদের পূরণ করতে হবে শূন্য অস্ত্রের ভাণ্ডার। ফলে দীর্ঘদিন ধরে জমজমাট থাকবে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বের অস্ত্র কারখানাগুলো নতুন অস্ত্র উৎপাদনের জন্য। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।